নাগরিক সমাজ কতটা সচেতন, সুনাগরিকের দায়িত্ববোধ কেমন, তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা। দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন। মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা, সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব ফেসবুকে ভুয়া মন্তব্য এই বিষয়টি নিয়ে। তার আগে জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহ সব ধর্মের নারী শিক্ষকদের বোরকা, হিজাব, নিকাব পরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করার বিষয়ে যে নোটিশ ফেসবুকে ভাইরাল হচ্ছে তা মিথ্যে, এমন বিবৃতি দেয়নি বলে অধিকার সচেতন শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে। সাম্প্রতিক ঢাকা বিমানবন্দরের সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগ, এমন একটি মিথ্যে পোস্ট সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পূর্বে থেকেই উক্ত সেবাগুলো পাচ্ছেন বিমানবন্দরের যাত্রীরা। ষাট হাজার শিক্ষক ভুয়া সনদে কাজ করছেন। আলোচ্য খবরটি সাম্প্রতিক নয়, সমকালে প্রচারিত প্রায় 9 বছরের পুরনো একটি সংবাদকে নতুন করে প্রচার করা হচ্ছে। ছাত্র জনতা অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী সপ্তাহে আসবে ফ্যাক্ট ফাইন্ডিং দল। দ্বাদশ সংসদ নির্বাচনে সক্রিয় ছিল বট নেটওয়ার্ক। আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করেছিল অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট থেকে। ডিসমিস ল্যাবের গবেষণা, সংকটে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্ভুল তথ্য ব্যবস্থা। বিশেষ কিছু শিরোনাম এতক্ষণ আপনারা শুনছিলেন। যেমনটি বলছিলাম, ফেসবুকে ভুয়া মন্তব্য এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলাপ করব। আলাপ করার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা। অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ শিউল্যাবের অধ্যাপক ডক্টর সুমন রহমান এবং রয়েছেন ডিসমিস ল্যাবের লিড রিসার্চার মিনহাজ আমান। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে কষ্ট করে আপনারা সময় দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গণমাধ্যম এবং বিরোধী দলের ফেসবুক পেজে নানান মন্তব্য করা হয়েছে ভুয়া বা ফেক ফেসবুক প্রোফাইল থেকে। আর এইসব ফেসবুক প্রোফাইল পরিচালিত হয়েছে বট নেটওয়ার্কের মাধ্যমে। এমন 1369টি ফেসবুক প্রোফাইলের একটি বট নেটওয়ার্কের সন্ধান মিলেছে গবেষণায়। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগে ডিসমিস ল্যাব গবেষণাটি করেছেন এবং গতকাল তারা এই গবেষণাটি ইংরেজিতে প্রকাশ করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে একটু প্রথমে জানতে চাইব। ডিসমিস ল্যাবের লিড রিসার্চার মিনহাজ আমান রয়েছেন। জনাব মিনহাজ আমান, বট অ্যাকাউন্ট এবং বট নেটওয়ার্ক বলতে আসলে আমরা কি বুঝি আপনার কাছে জানতে চাইব, এবং এই বট নেটওয়ার্কগুলো আসলে কিভাবে কাজ করে? ধন্যবাদ। প্রথমত বট আসলে রোবটের একটা সংক্ষিপ্ত নাম আর কি। সো বট আসলে শুনলে মনে হয় যেমন আমাদের এখানে বা সাউথ এশিয়ার রাজনীতিতে এ ধরনের কার্যক্রমের একটা নেগেটিভ ব্যাপার আছে, কিন্তু বট অনেক সময় অনেক ভালো কাজেও লাগে। যেমন প্রচুর মেডিকেল বট আছে, আপনি এরকম প্রচুর ওয়েবসাইট পাবেন যেখানে আপনি আপনার সাধারণ সমস্যাগুলো বললে ওরা এক ধরনের সাধারণ সমাধান আপনাকে দিতে পারবে এই ধরনের বটের মাধ্যমে। ইভেন এই ধরনের প্রচুর লিগ্যাল ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার কেস যদি আপনি এখানে ইনপুট করেন তাহলে আপনাকে ওদের বটের যে ডেটা সেট আছে ওখানে হাজার হাজার কেস থাকে। এরকম কেস থেকে আপনার কেসের সাথে যেসবগুলো মিলে ওইগুলোর ভিত্তিতে আপনাকে বট অ্যান্সার দিবে যে আপনার এই লিগ্যাল প্রবলেম আছে, আপনি এই সেকশনের আন্ডারে আপনি চাইলে আপনার এই ফাইলটা প্রসিড করতে পারেন।
তো রাজনীতিতে বটের ব্যাপারটা বেসিক্যালি শুরু হয়েছে আমার ধারণা 2016 সাল থেকে। ট্রাম্পের ইলেকশনের সময়ের ব্যবহার ছিল। বট এবং বট মূলত ফেসবুকে বেশিরভাগ থাকে, টুইটারে এটা খুবই জনপ্রিয়, এবং এগুলো মূলত এক ধরনের কোঅর্ডিনেশন থাকে, যারা আসলে একসাথে 10,000 20,000 নেটওয়ার্ক একটা একটা বিশেষ উদ্দেশ্যে তারা একসাথে কাজ করে। এদের একই রকম কমেন্ট থাকে, একই রকম পোস্ট থাকে, কোথাও একই রকম মেসেজও থাকতে পারে। তো এরা বেসিক্যালি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এরা একই সাথে কাজ করে। এরা সাধারণত মানুষ হয় না, তবে পেছনে আরেক মানুষ থাকতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই বট নেটওয়ার্কগুলো তৈরি করে আসলে কি উদ্দেশ্যে তারা তৈরি করে থাকেন? যেমনটি আপনি বলছিলেন যে ইউএসএ নির্বাচনে 2016 সালে সম্ভবত শুরু হয়েছিল, তো এছাড়া আর কি কি কাজে আসলে লাগে এই বট নেটওয়ার্কগুলো? শুধু আমেরিকা না, ব্রাজিল, ইন্ডিয়া, টার্কি এরকম বিভিন্ন দেশে নির্বাচনে বটের ব্যবহার আছে। তো বট মূলত বটের অনেকগুলা বেসিক কাজ থাকে পলিটিক্সে, আমি শুধু পলিটিক্সের কথা বলতেছি। ওখানে মূলত থাকে হচ্ছে নিজের মতামতকে বেশি দেখানো, নাম্বারে বেশি দেখানো, এবং নিজের এক ধরনের মেকি জনপ্রিয়তা দেখানো, যে এই পোস্টে এত বেশি লোক আমার পক্ষে মন্তব্য করছে। শুধু তাই না, এরকম হয় যে ধরেন আপনি একটা পোস্ট দিলেন, যে পোস্টটা আসলে কোনো একটা ক্রিটিক্যাল পোস্ট টু দ্য গভর্নমেন্ট অর টু দ্য সাম এস্টাবলিশমেন্ট, সেখানে আপনাকে কোনোভাবে অপ্রেস করার জন্য আপনাকে ওখানে বলা হবে যে এই লোক তো টাকা খেয়েছে। আপনারা গণমাধ্যমে এই ধরনের প্রচুর কমেন্ট আপনারা পান। তার মানে হচ্ছে যে শুধুমাত্র কোনো পক্ষের পজিটিভিটি প্রচার না, কাউকে ডিসক্রেডিট করার জন্য বটের ব্যবহার করা হয়ে থাকে। এবং হচ্ছে এই বটের মাধ্যমে মানুষের যেই, আমরা যেটাকে বলি মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে ভোটাধিকার, এখানে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রভাবিত করতে পারে এই ধরনের বট এবং এই ধরনের কোঅর্ডিনেটেড নেটওয়ার্ক। ফলে আপনি আপনার ভোটদানের ক্ষেত্রে আপনার যে পুরনো সিদ্ধান্ত, সেটাও প্রভাবিত হতে পারে এই বটের আক্রমণের কারণে। এবং এছাড়া বটের আরো ধরনের সেন্সরশিপের ব্যাপারও আছে, যেমন প্রচুর দেশে জার্নালিস্টদের এগেইনস্ট এই ধরনের বট ব্যবহার করা হয়ে থাকে, তাদের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, তাদের মেসেঞ্জারে নানা ধরনের আক্রমণ করার জন্য। এই ধরনের প্রচুর কার্যক্রম বটের আছে। এবং ফিলিপাইন সহ সাউথ ইস্ট এশিয়াতে এটার নেগেটিভ আচরণ অনেক বেশি দেখা যায়। এবং দক্ষিণ এশিয়াতে, এটা বাংলাদেশে আমাদের প্রথম কাজ, বাট দক্ষিণ এশিয়া ভারতেও এই ধরনের নেটওয়ার্ক ইতিমধ্যে রিভিল হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে আবার একটু আসবো। একটু জানিয়ে রাখি, আপনার কাছে একটু জানতে চাইবো এর পরবর্তীতে আসলে যে মূলত তো ফেসবুকে ব্যবসায়িক কারণে অনেক ক্ষেত্রে এই বটগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো ব্যবসায়িক কারণে যদি ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে ফেসবুকে এটি কোনোভাবে তারা পরিহার করতে পারবে কিনা বা তাদের সুযোগ রয়েছে কিনা, এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। পরবর্তীতে আসলে আমরা ডক্টর শামীম রেজা আপনার কাছে একটু জানতে চাইবো যে সরকারের পক্ষ থেকে সরাসরিভাবে যদি এই বটগুলো কন্ট্রোল করা হয়, এটি আসলে কতখানি শঙ্কার এবং কতখানি ভয়াবহ? মিনহাজ কিন্তু চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড বলেছেন যে এই বট নেটওয়ার্ক অনেক ক্ষেত্রে কিন্তু সার্ভিস সেক্টরেও ব্যবহার করা হয়, এবং উনি বললেন যে রাজনীতিতেও ব্যবহার করা হয়। আপনি বলতে পারেন যে আগেকার দিনে প্রচারণা এবং প্রোপাগান্ডার একটা ডিজিটাল ফর্ম, এবং এটা আরো অগ্রবর্তী। এটা একটা রোবটেরই একটা অংশ যদি কারিগরিভাবে বলেন। আগে আমি বিভিন্নভাবে আপনার কনসেন্ট বা আপনার মতকে জয় করার চেষ্টা করতাম, যে দেখেন আমি ভালো ও খারাপ ইত্যাদি ইত্যাদি। ঠিক যেভাবে আপনি আগে বলতে পারেন যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে আপনি যেভাবে করতেন, নির্বাচনী প্রচারণা বলেন, রাজনৈতিক কোনো মতবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বলেন, আপনি যদি পেছনে গিয়ে কল্পিতভাবে ভাবেন যে মুসলিনি বা হিটলারের সময় যদি এই বট নেটওয়ার্ক থাকতো বা এই পদ্ধতি থাকতো, এই সফটওয়্যারের বিশেষায়িত ব্যবহার, তাহলে এমন হতো যে আমরা যে প্রোপাগান্ডার মডেলগুলো পড়ি বা বিভিন্ন ধরনের ধারণাগুলো পাই, এই ধরনের ফ্যাসিস্ট বা নাজি সরকারগুলো, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদী সরকারগুলো যে কাজ করেছে, আমার ধারণা সুমন আছেন বলতে পারবেন যে তারাও হয়তো এটারই ব্যবহার করতেন, আরো চূড়ান্তভাবে এটার ব্যবহার করতেন। তার মানে এটা একটা ধারাবাহিকতা আজকে এসে পড়ছেন, যেটা মিনহাজ এসে বললেন যে এই কাজের জন্য নিশ্চয়ই আবিষ্কার হয়নি। আপনি আপনার রাজনৈতিক অবস্থা জানান দেওয়ার জন্য এটা করতে পারেন, যেন বাল্ক মেসেজিং। মার্কিন নির্বাচনে যেটা হয়, প্রচুর বার্তা পাঠাতে হবে, এবং সেক্ষেত্রে এটা ব্যবহার রয়েছে। আপনি রিপাবলিকান ডেমোক্র্যাট দুই পক্ষই পারে, কোনো কোনো সময় উত্তর দেবার প্রয়োজন। আপনি আসলে যার সঙ্গে কথা বলছেন সে রোবট, আমার কি এই জিনিসগুলো হবে? আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন, ধরুন এখন যিনি আছেন কমলা হ্যারিস, আমার স্বাস্থ্য সংক্রান্ত এটা আছে, সে ওটা উত্তর দেবে আপনার, বা আমার এই কোয়ারি আছে সেটা উত্তর দেবে।
এটাকে আমরা ওই অর্থে নেগেটিভ ভাবছি না। তার বিপুল জনসংখ্যা, যেমন আগে টেলিভিশনকে যেভাবে ভাবতাম বিপুল জনগোষ্ঠীর কাছে সে পৌঁছাবে, রেডিও বিপুল জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে, সংবাদপত্র পৌঁছাবে, অনেকটা সেটার বলতে পারেন যে ওটা বাস্তবে রূপান্তরিত হয়নি, অনেক মানুষ পড়তে পারতো না, এটা করতে পারতো না, কিন্তু এটা অনেক মানুষের কাছে পৌঁছায়, এটা ফ্লেক্সিবল, এটার হিউম্যান ব্যবহার অনেক কম, এখানে মানুষের প্রয়োজন পড়ছে না, একটা পদ্ধতির মধ্যে যাচ্ছেন এবং আপনার নীতি আদর্শ বার্তাগুলো আপনি পৌঁছে দিচ্ছেন, এটা একটা দিক। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন নির্ভর করছে কে ব্যবহার করছে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করছে। ঘৃণা বক্তব্য কিন্তু আগেও ছিল, ঘৃণা বক্তব্য দিয়ে আপনি বসনিয়া হার্জেগোভিনার ঘটনা ঘটেছেন, রেডিও ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন ঘৃণা বক্তব্যের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনি কাউকে ছোট করবার জন্য এটা ব্যবহার করতে পারেন, আপনি গ্লানিকর অবস্থায় ফেলার জন্য ব্যবহার করতে পারেন, এবং এটার চূড়ান্ত খারাপ ব্যবহার দেখা যাচ্ছে রাজনীতির ক্ষেত্রে। মিনহাজ ব্রাজিলের নির্বাচনের উদাহরণ দিলেন, অক্সফোর্ডের ইন্টারনেট ইনস্টিটিউটের একটা গবেষণায় আছে, তাই না মিনহাজ, যে ব্রাজিলের নির্বাচনের সময় কিভাবে বট নেটওয়ার্কগুলো ব্যবহৃত হচ্ছে, প্রোপাগান্ডা কিভাবে তারা ব্যবহার করেছে, যেটা কম্পিটিশনাল প্রোপাগান্ডা, এইভাবে বোধহয় গবেষণাটার শিরোনাম, আমার যদি ভুল না হয়। এখন আপনি যে প্রসঙ্গ তুলেছেন সেটা এতটা হালকা না এবং এর চাইতে অনেক গভীরে। আমি এই পর্যায়ে উত্তরটা এইভাবে দিয়ে রাখি যে আমরা যে সময়কার ঘটনা নিয়ে এটা আলোচনা করছি, প্রথমে আপনার মনে রাখতে হবে যে সেখানে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য ছিল না, মানে যা দল তাই সরকার, আবার যা সরকার তাই দল। সুতরাং আপনি যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে এই কাজটাকে আমি বলবো একটা স্টেট স্পন্সার্ড প্রোপাগান্ডা। আপনার প্রাথমিকভাবে মনে হতে পারে একটা দল আর একটা দলের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু যেহেতু দল এবং সরকারের মধ্যে আমরা আর বিভাজন করতে পারছিলাম না, মানে কোনটা নীতি কার, তো সেক্ষেত্রে এই যে কার্যক্রমটা এখন যেটা ওনারা বের করেছেন এবং যেটা তারা একভাবে বিশ্লেষণের মাধ্যমে দাঁড় করিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের আসলে এই ধরনের গবেষণা আরও প্রয়োজন। কারণ আমরা যখন ডিজিটাল লিটারেসির কথা বলছি, আমরা যখন ভালো গভর্নেন্সের কথা বলছি, তখন আমাদের এই জ্ঞান যদি না থাকে, এই তথ্য যদি না থাকে, তাহলে আসলে এই সময়ে দাঁড়িয়ে অন্য পক্ষ কী করছে, কতটা ক্ষতির কাজ করছে, সেটা বের করা কিন্তু খুব কঠিন। তো যে কথা বলছিলাম যে আমি মনে করি এটা একটা স্টেট স্পন্সার প্রোপাগান্ডা, এবং রাষ্ট্রীয়, আমি জানি না কোন রিসোর্স ব্যবহার করা হয়েছে, তারা কি দলের নিজের টাকা দিয়ে এটা করেছেন কিনা, নাকি রাষ্ট্রের অবকাঠামো, সম্পদ বা টাকা ব্যবহার করে, রাষ্ট্রের এক্সপার্টিস ব্যবহার করে, যারা এগুলো পারেন বা করতে পারেন তাদেরকে ব্যবহার করা হয়েছে কিনা, সেই প্রশ্নগুলো সামনে আসে। সবচেয়ে বড় এক কথাই বলা যায় যে আপনি গভর্নেন্সের ব্যাপারে আপনার যে ট্রাস্ট, আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গায় আপনি প্রতারণা করেছেন। এমনি দেখুন যে নির্বাচন হলো, সেই নির্বাচন নিয়ে এই চ্যানেলেও আমরা বলেছি যে এটা একটা বিশেষ ব্যবস্থাপনার নির্বাচন ছিল, মানে এটা একটা ইলেকটোরাল ম্যানেজমেন্ট। এটা আমার মনে হয় যে এই বক্তব্যের কোনো প্রতিবাদও কিন্তু তারা করেননি। গত সরকারের যারা একদম ঘোরতর সমর্থক, যারা মনে করছিলেন এই নির্বাচন ছাড়া আর একেবারে রক্ষা নাই, তারাও কিন্তু এই শব্দের কোনো প্রতিবাদ করেননি যখন আমরা গণমাধ্যমে বলেছিলাম যে এটা একটা বিশেষ ব্যবস্থাপনার নির্বাচন করতে হবে, তারা করছেন এক ধরনের। তো তার মধ্যেও এই প্রয়োজনটা কেন দেখা দিল? মানে আপনিই তো এখানে, তো বিরোধী দল ওই অর্থে কেউ ছিল না, কিছু স্বতন্ত্র আর আপনারা একটাই দল। তো তাহলে এই ধরনের আপনি যদি বলেন যে অত্যন্ত ক্ষতিকর, মানুষের উপর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আপনি সেই পথে গেলেন কেন? তার মানে আপনি যে ডিজিটাল সুশাসনের ধারণা দিচ্ছিলেন, আপনি যে ডিজিটাল ব্যবস্থাপনার ধারণা দিচ্ছিলেন জনগণকে, সেই জায়গাটা যে চিড় ধরে, আমি যে আস্থা রাখবো আপনার প্রতি, সে আস্থার জায়গা একটা বড় ধরনের প্রতারণা বলে আমি মনে করি। জনগণের সঙ্গে একটা ভাওতা দেওয়া, একটা আমরা সহজ বাংলা বলি যে এক ধরনের ভাওতাবাজি, মানে ভালো ভাষায় বললে বোধহয় প্রতারণা হবেন। সুমন আছেন, সুমন আমার চাইতে আরো ভালো শব্দ প্রয়োগ করতে পারবেন, কালচারালি সেন্সিটিভ শব্দ, যে এইটার অপ্রয়োজনে, যেটার কোনো প্রয়োজন নাই, সেখানে এই রিসোর্স ব্যবহার করে মানুষের উপর একটা প্রভাব বিস্তারের চেষ্টা করে, যেটা আপনার একই কথা হয়তো বারবার বলছি, আপনার সুশাসন বা গভর্নেন্সের আপনার বিশ্বাসহীনতার কাজ তৈরি করে, আপনার উপরে বিশ্বাসহীনতার কাজ করে, রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি আমি আস্থা রাখতে পারবো কিনা তার প্রতি আমার এক ধরনের প্রশ্ন তোলে, এবং সবচেয়ে বড় কথা যে অপ্রয়োজনে অন্যকে যে আমি টার্গেট করে একটা ক্ষতিকর, একটা ঘৃণা বক্তব্য ছড়ে দিচ্ছি, যে তাকে ছোট করছি, এবং তার মানে আজকে যদি আপনি একটা দলকে এইভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারেন অপ্রয়োজনে, আমি এর কোনো প্রয়োজনই দেখি না। ওই নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন দেখি না, নির্বাচনের পরবর্তী সময় আমি তার কোনো প্রয়োজন দেখি না। জুন মাস পর্যন্ত সম্ভবত তারা চিহ্নিত করেছেন যে, এবং বট আবার ভুলও করে, এবং একটা বিশেষ সফটওয়্যার, সে কিছু শব্দের ক্ষেত্রেও ভুল করে ওই সব পোস্ট দিয়েই যাচ্ছে।
অর্থাৎ মানুষের মতো সে ভাবছে এখনো বোধহয় এটা কার্যকর সাম্প্রতিক আছে নির্বাচন এবং এই ভুলগুলো করে অন্যান্য ভোটের ক্ষেত্রে আমরা এই ভুলগুলো লক্ষ্য করেছি। তো সব মিলে আমার মনে হয় যে আরেকটু যদি আলোচনা এগোই তাহলে জি জি অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি আপনার কাছ থেকে জানলাম। আমরা ডক্টর সুমন রহমান আপনার কাছে এই বিষয়টি জানতে চাই। আমরা ডক্টর শামীম রেজা বলছিলেন যে ডিজিটালের কথা বলে আসলে একরকম প্রতারণার কথা বলা হচ্ছে এবং সাধারণ মানুষের সাথে এক ধরনের প্রতারণাই বলা যায় করা হয়েছে। তো আপনি এই বিষয়ে আপনার যদি কিছু বলবার থাকে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি নির্বাচনটাই তো প্রতারণা ছিল, ফলে এই বটের ব্যবহার এটার সাথে খুবই সিনক্রোনাইজ ছিল, মানে এটাই তো করার কথা ছিল। মানে এখানে তো আসলে ডিজিটাল টেকনোলজিকে ভালোভাবে কাজে লাগানোর কোনো সুযোগ ছিল না। তো যেটা আমি প্রথমে বলবো আর কি, যে মিনহাজ বা তার টিম ডিসমিস ল্যাব একটা খুবই দুর্দান্ত কাজ করেছে। বটের কাজ আমাদের এখানে বট নিয়ে যদিও এটা কম্পিটিশনাল রিসার্চের ওই জায়গাটাই হয়তো এতখানি যায় না, দরকারও পড়ে না, কিন্তু আমরা জেনারেলি আসলে এটা বুঝতে পেরেছি যে বটের এখানে একটা বিরাট ইনভলভমেন্ট আছে। তো ইনভলভমেন্টটা বোঝাটা খুব ইন্টারেস্টিং। মানে যারা ভবিষ্যতে রিসার্চ করবেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারেন এই রিসার্চটা থেকে। আমি যদি এই জায়গাটা একটু আলোকপাত করি, সেটা হচ্ছে যে তারা প্রথমে কি করেছে, বিডি নিউজের একটা নিউজের কমেন্ট সেকশনে গিয়ে তার একটা যেটা খুবই আনরিলেটেড একটা নিউজ, তার কমেন্ট সেকশনে গিয়ে খুবই অপ্রাসঙ্গিক একটা মন্তব্য তারা ওখানে দেখে তাদের মধ্যে একটা সন্দেহ হয় যে এটা মেবি এটা কেন এখানে আসলো। তো ওখান থেকে ট্রেস ব্যাক করে করে কিন্তু তারা আসলে এই এন্টায়ার নেটওয়ার্কটা রিভিল করেছে। তো এটা হচ্ছে ক্রিটিক্যাল রিডিং যে কত জরুরি। হ্যাঁ, শুধু রিসার্চারের না, সবার জেনারেল মানুষের সবারই ক্রিটিক্যাল রিডিং। সোশ্যাল মিডিয়াতে আমরা যা পড়ছি, নিউজ পেপারে যা পড়ছি, মিডিয়াতে যা দেখছি, তার সম্পর্কে ক্রিটিক্যাল থাকা অত্যন্ত যে জরুরি, সেটা কিন্তু আসলে এই রিসার্চটা প্রমাণ করে। তো এখন কথা হচ্ছে যে গত নির্বাচনের ঘটনা এটা। গত নির্বাচনে কিন্তু আমরা সবাই কাজ করেছি, ডিসমিস ল্যাব কাজ করেছে, আমরাও কাজ করেছি, এবং আমাদের একটা রিসার্চ ছিল, এবং সেখানে আমরা একটু হতাশ হয়েছিলাম যে পরিমাণ প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন ছড়ানোর কথা ছিল। মানে বিশেষ করে আমরা যেহেতু ফেসবুকের সাথে কাজ করি, তো ফেসবুক খুবই ওয়ারিড ছিল যে এই নির্বাচন আসছে, নিশ্চয়ই অনেক রকমের প্রলিফারেশন অফ মিস ইনফরমেশন হবে, সো তোমরা কি মানে মোটামুটি তৈরি আছো কিনা। তো আমরা খুব তৈরি ছিলাম আর কি, যে ঠিক আছে আমরা তৈরি আছি। কিন্তু দেখা গেল যে নির্বাচনের সময় তেমন ততটুক কিছুই হয় না, অ্যাজ ইউজুয়াল যা হওয়ার এতটুকুই হচ্ছে। তো তখন আমরা আমাদের একটা গবেষণা ছিল, এবং ওখানে আমরা বলেছিলাম, আমাদের ফাইন্ডিংস ছিল যে অ্যাকচুয়ালি নির্বাচন যত বেশি অগণতান্ত্রিক হবে, পসিবলি মিস ইনফরমেশনের প্রলিফারেশনটা তত কম হবে। খুবই আইরনিক্যাল। হ্যাঁ, গণতান্ত্রিক হলে মিস ইনফরমেশন ওয়ারফেয়ার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এটা একটা খুবই আইরনি আমরা নোটিস করেছিলাম। কিন্তু একই সঙ্গে আমাদের কাছে একটা আলাপ বা তথ্য ছিল যে তৎকালীন সরকারের একটা বড় ইনভেস্টমেন্ট আছে ডিজিটাল সিকিউরিটি, পার্টিকুলারলি এই ধরনের মানে প্রোপাগান্ডার উপরে। এটা আমরা জানতাম। তো এখন আমাদের একটা ধারণা ছিল যে তাহলে এটা ইনভেস্টমেন্টটা হলো কোথায়, কারণ তখন আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিশ্চয়ই অনেক ইনভেস্টমেন্ট হবে, আমরা হয়তো অনেক ধরনের এআই জেনারেটেড পাবো, মিস ইনফরমেশন পাবো, সরকার থেকেও তার বিরোধীদের থেকেও, যেগুলো আমাদের ডিবাঙ্ক করতে অনেক কষ্ট করতে হবে, এরকম একটা মানে সংশয় এবং ভয় আমাদের মধ্যে ছিল। কিন্তু যখন নির্বাচন হলো তখন আমরা সেরকম কিছুই পেলাম না। তো তখন থেকে আমার একটা সন্দেহ ছিল যে তাহলে কি এই এন্টায়ার ইনভেস্টমেন্টটা কেউ মেরে দিয়েছে, নাকি এটা অন্য কোথাও কাজে লেগেছে। তো ডিসমিস ল্যাবের ওই রিসার্চে আমরা আসলে মানে আমাদের যেটা বুঝলাম যে না, এটার একটা ইনভেস্টমেন্ট হয়েছে, এবং ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি আমার যেটা পরে এটা এই রিসার্চটা মানে পড়ার পরে আমার যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি তাদের জায়গা থেকে এটাই হচ্ছে রাইট ইনভেস্টমেন্ট। বিকজ নির্বাচনের সময় একটা, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, যে এটা হচ্ছে যে ফ্যাক্ট চেকাররা বাংলাদেশে কিন্তু খুব নীরবে একটা বড় বিপ্লব করে দিয়েছে। আমরা খুব বেশি ফ্যাক্ট চেকার নাই আমাদের, কিন্তু আমরা যারা ফ্যাক্ট চেকিং করি, আমাদের যেহেতু যাদের সাথে মেটার যোগাযোগ আছে বা মেটার একটা পার্টনারশিপ আছে, তো আমাদের একটা সামান্য ক্ষমতা আছে। যে ক্ষমতাটা হচ্ছে যে আমরা ফেসবুকে কোনো
পোস্ট যদি মিথ্যা বা বিভ্রান্তিকর বলে রেট করি, সেটা আমি হয়তো 5টা পোস্টে করলাম, কিন্তু সেটা জি, আমরা ডক্টর সুমন রহমান আপনার কাছে আবারও আসবো। আমরা এই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই, বিরতির পরে আবারও ফিরে আসবো। দর্শক সাথে থাকবেন আশা করছি। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চেয়ার নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, রয়েছেন ডক্টর সুমন রহমান, অধ্যাপক, ইউল্যাব এবং ডিসমিস ল্যাবের লিড রিসার্চার মিনহাজ আমান। আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত। ডক্টর সুমন রহমান, বিরতির আগে আপনি যে বিষয়টি বলছিলেন। হ্যাঁ, বিষয়টি হচ্ছে যে আমরা যেটা এই নির্বাচনে যেটা দেখলাম, যে যেখানে আসলে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে বটে, যেটা নিয়ে আজকের আলাপ, যে গবেষণাটা বট মানে হচ্ছে মন্তব্যগুলোকে অ্যাম্প্লিফাই করা, প্রচুর পরিমাণ মন্তব্য করা, একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে টার্গেট করে সেখানে একটা সেট অফ মন্তব্য, স্টক, কমেন্টস পাস করে দেয়। এবং এর উদ্দেশ্যটা কি? পরিষ্কার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাম্প্লিফাই করা, নিজেদের মতামতকে এমপ্লিফাই করা, দেখানো। তো এটা কিন্তু এর আগের যে স্ট্র্যাটেজি ছিল, মিস ইনফরমেশন, ভুয়া তথ্য ছড়ানো, এই স্ট্র্যাটেজি থেকে ভিন্ন। মানে এখানে ভুয়া তথ্যের দরকার নাই, বিকজ যেটা যে কারণে নির্বাচনের প্রশ্নটা এসেছিল যে এটি যেহেতু ওই অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল না, ফলে ভুয়া তথ্য দিয়ে প্রতিযোগিতা করার দরকার ছিল না। যেটি দরকার ছিল সেটি হচ্ছে নিজেদের মতামতকে অনেক বেশি আকারে দেখানো, বড় একটা এমপ্লিফায়ার হিসেবে দেখানো, এবং সেটি তারা মানে ওইখানে এই মানে পদ্ধতির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন যেটি আমরা আসলে তখন দেখিনি বা এখন আগামী দিনগুলোতে হয়তো দেখব, সেটি হচ্ছে এটা যদি এটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয় তখন কি হবে। এখানে কিন্তু দেখেন যে তাদের গবেষণাতেই স্পষ্ট যে তারা কিন্তু মোটামুটি ভাবে খালি চোখে অনেক কিছু ধরে ফেলতে পেরেছেন, একটু ক্রিটিক্যাল অবজার্ভ করেই কিন্তু ধরে বিকজ এই বটগুলো হয় কি, বটগুলো কিন্তু তাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয় এবং ওই কিওয়ার্ড যেখানে যেখানে পাবে সেখানে সেখানে তারা মন্তব্য করবে। এখন কিওয়ার্ডটা ছিল ধরা যাক ইসি, মানে ইলেকশন কমিশন, তাকে ট্রেন করা হয়েছে যে ইসি পেলেই এই মন্তব্যটা করে দিবে। এখন সে ইসি সাথে সংযুক্ত বাংলা কিওয়ার্ড, যেহেতু হয়তো অন্য কিছু আছে, হ্যাঁ, ওইখানে কিন্তু সে একই মন্তব্য করে দিচ্ছে, যেখানে ইসি পেয়েছে আর কি। হ্যাঁ, যেখানে ইসি পেয়েছে করে দিচ্ছে। হ্যাঁ, ইরানের প্রেসিডেন্ট মারা গেছে রইসি, সেখানে ইসি ছিল, সেখানেও একই রকম মানুষ না। তো এখন এইটা হচ্ছে বটের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা কিন্তু থাকবে না, বিকজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে কিন্তু এটাকে রিফাইন করে ফেলবে। এবং এখানে তারা আরেকটা যে সীমাবদ্ধতা তারা ডিটেক্ট করেছে তাদের রিসার্চে, সেটা হচ্ছে যে প্রোফাইল গুলো তারা ক্রিয়েট করেছে, দেখা যাচ্ছে যে সবগুলো প্রোফাইল বা অনেকগুলো প্রোফাইল হচ্ছে কোনো চিত্রনায়িকার, কোনো সেলিব্রিটির, মানে একই রকম ছবি দিয়ে প্রোফাইল। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে কি, এগুলোকে সে ফাইন টিউন করে ফেলবে। আপনি খালি চোখে কিন্তু আর এই ডিফারেন্স গুলো দেখতে পাবেন না, এবং যে মিস্টেক গুলো তারা করেছে এই প্রজন্মে, নেক্সট জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডিউসড যে বট, সেটা এটা করবে না। তো ফলে আমাদের এই জন্যই আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, বিকজ পরবর্তীতে যে ওয়েভটা আসছে, এই ওয়েভটা আরো বেশি চ্যালেঞ্জিং হবে। যে কারণে শামীম রেজা যেটা বলছিলেন এবং মিনহাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে, চমৎকার একটা রিসার্চ। আমি বলবো যে আমাদেরকে আসলেই এই ধরনের রিসার্চ আরো করতে হবে এবং আরো ভাবে আমাদের সক্ষম হতে হবে রিসার্চ করার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। আমরা মিনহাজ আমান, আপনার কাছে একটু জানতে চাইবো এই মুহূর্তে যে ডিসমিস ল্যাব আপনারা আসলে কি উপায়ে এবং কিভাবে এই বট নেটওয়ার্কগুলো খুঁজে পেয়েছিলেন আপনারা? আচ্ছা, মানে সুমন ভাই শামীম রেজার কথা ইন্টারেস্টিং লাগলো। সেটা হচ্ছে যে আসলে আমরা প্রায় 2.5 বছর ধরে এই বটগুলো ফলো করতেছি। সো এই বটগুলোর প্রথম সমস্যা হচ্ছে যে এই বটগুলা নির্বাচন কেন্দ্রিক না, এটা নির্বাচনের আগে থেকে ছিল। এবং আমি যেমন আমি দেখছি অনেকগুলো যারা ডিসিডেন্ট জার্নালিস্ট যারা আছে তাদের প্রোফাইলের নিচে এই কমেন্টগুলো আছে। ইভেন এমন অনেক জার্নালিস্ট আছে যারা পরে তাদের ফেসবুক পোস্ট গুলো কাস্টমাইজ করতে বাধ্য হয়েছে যাতে বাইরের কেউ আর কমেন্ট করতে না পারে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের আইডিতে এরকম প্রচুর কমেন্ট দেখছি যেখানে তাকে
সুদখোর আরো যা ধরনের মানে ছোট করা যায় কমেন্টগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি করা হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের রিসার্চে যেটা হচ্ছে ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে যে মূলত ধারণা করা হচ্ছে যেহেতু এগুলা তখনকার রুলিং পার্টি আওয়ামী লীগ করতেছে, তার মানে নিশ্চয়ই বিএনপির পেজে বেশি করবে, কিন্তু আসলে না, মূল টার্গেট ছিল গণমাধ্যম। ফলে এই গণমাধ্যমে এটা করার কারণ হচ্ছে যে বেসিক্যালি তারা চাচ্ছিল যে মানুষ এই খবরগুলো পড়ে, খবরগুলো সম্পর্কে তাদের যে ধারণা হবে, এবং তাদের চেষ্টাটা হচ্ছে সেই ধারণাটাকে কিভাবে চেঞ্জ করা যায়, এবং এই ধারণাটা চেঞ্জ করতে পারলে তার একটা প্রভাব বাংলাদেশের গণতন্ত্রে পড়বে, তার একটা প্রভাব মানুষের চিন্তার একটা যে তার স্ট্রাকচার তার মধ্যে এটা একটা প্রভাব থাকবে। তো এই হচ্ছে এই পুরো পটের অপারেশন। আমরা সাধারণত ভাই যেটা বললো যে আসলে আমাদের রিসার্চে একজন আমেরিকান ইউনিভার্সিটির একজন প্রফেসর মতামত ছিল, ওনার মতামত তাই ছিল যে আসলে আমরা যেটা পারছি এজ এ ক্রিটিক্যাল অবজারভার, বা আমরা হয়তো অনেকদিন ধরে ফলো করছি বলে আমরা এটা বুঝতে পারছি, বাট সামনে সে জিনিস সম্ভব হবে না, কারণ আসলে সামনে তারা নিজেদেরকে আরো অনেক বেশি ফাইন টিউন করতে পারবে এবং বোঝাও যাবে না আসলে এই ভুলগুলো হবে না। যেমন আমরা যে বলতে চাই সেটা খুব ইন্টারেস্টিং যে ওখানে ইসি ছিল বেসিক্যালি একটা প্রিন্টারের কোম্পানির নামে ইসি ছিল, এবং আইএফআইসি ব্যাংক আছে, ওখানে আছে রইসি আছে, আর অনেক ধরনের ইসি। তো আমাদের এই রিসার্চের লিমিটেশন হচ্ছে যে আমরা শুধুমাত্র ইসি রিলেটেড যেই বট গুলো আছে তাদেরকে ডিটেক্ট করতে পারছি। যেমন আমাকে গতকাল একজন জার্নালিস্ট বললো যে তার এখানে তা এখন আরো অনেক এই ধরনের বট আছে কমেন্ট করতেছে, কিন্তু তাদের কিওয়ার্ড আবার ডিফারেন্ট। তো মানে আমরা একটা জিনিস রিভিল করতে পারলো, আমার ধারণা এই ধরনের আরো অনেক নেটওয়ার্ক এই মুহূর্তে আমাদের এখানে কাজ করছে। তো আপনার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে ব্যবসায়িক কারণে তো আসলে এই বটগুলোর মাধ্যমে অনেক রকম প্রপাগান্ডা ছড়ানো হয়, তো ফেসবুক কি আসলে এটা বন্ধ করতে পারবে বা করার কোনো সুযোগ, এবং ক্যাম্পেইনও আসলে করা হয়? আসলে বট ইটসেলফ একটা ব্যবসা, মানে আপনি যদি গ্লোবাল কিছু এই ধরনের নিউজও হয়েছে যে ফিলিপাইনে, ক্যাম্বোডিয়াতে বটের এরকম ফার্ম আছে, বট ফার্ম, যারা আসলে আপনি বলবেন তাদেরকে এত লাখ কমেন্ট করতে হবে, তারা কমেন্ট করবে, হয়তো কোনো কোম্পানির হয়ে করবে, কোনো প্রোডাক্টের প্রচারণায় করবে। তো এই ধরনের বট এর ক্যাম্পেইন ব্যবসাতে মারাত্মক ব্যবহার করা হয় বিভিন্ন দেশে। আমাদের দেশে বা যেখানে নির্বাচন ঘনায় আসে সেখানে এই একই কোম্পানিগুলাই যে ডিফারেন্ট ওয়েতে পলিটিক্যাল কাজে ব্যবহার করা হয়। এবং আমাদের এখানে রিসার্চে আমরা এটা দেখছি যে আসলে এই ধরনের বট বাংলাদেশে আছে, এবং আসলে ফেসবুকের আরো অনেক কিছু করার আছে এই জায়গায়। কিন্তু ফেসবুকের গত 6 বছরের অপারেশনে মোটামুটি ফেসবুক অনেকগুলো এই ধরনের অপারেশন বিভিন্ন জায়গায় ডিটেক্ট করতে পারছে, যেমন চায়নাতে ডিটেক্ট করতে পারছে, ইসরায়েলে ডিটেক্ট করতে পারছে। সো আমাদের দেশে যদি তারা তাদের অনেক বেশি ফোকাসটা থাকে এবং তারা যদি এখানে আরো বেশি ম্যান পাওয়ার এখানে তারা ইনক্লুড করতে পারে, তো আমার ধারণা বাংলাদেশেও বা আমাদের দক্ষিণ এশিয়া, যেটা আসলে গ্লোবাল সাউথ হিসেবে পরিচিত এবং প্ল্যাটফর্মের কাছে এই গ্লোবাল সাউথের গুরুত্বটা কম, আমেরিকা, কানাডা বা এই দেশের চেয়ে, তো এইখানে আসলে অনেক বেশি কিছু করার প্ল্যাটফর্মের আছে। তবে আমি ফেসবুকে এই জায়গায় কিছু দিতে চাই, কারণ তারা বাংলাদেশে অলরেডি অনেকগুলো অপারেশন করছে, এবং আপনারা জানেন যে বিভিন্ন সময়ে ফেসবুক বাংলাদেশে স্টেট স্পন্সরড কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন নেটওয়ার্ক তারা ডিটেক্ট করছে এবং এটার এগেইনস্ট তারা অ্যাকশন নিছে। কিন্তু আপনি অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এগুলো পাবেন না, যেমন ইউটিউব, টুইটারে কিন্তু এই ধরনের কোঅর্ডিনেটেড নেটওয়ার্ক আছে বাংলাদেশের তৎকালীন সরকারের, কিন্তু এই বিষয়ে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কোনো ধরনের রোল প্লে করে না, যেখানে ফেসবুক কিছুটা রোল প্লে করছে। এবং আমরা এই জন্যই ফেসবুকের প্রতি আরো বেশি আমাদের প্রত্যাশা থাকি যে তারা আরো বেশি বাংলাদেশের রোল প্লে করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। ডক্টর শামীম, যে আপনি শুনছিলেন মিনহাজ আমানের কথাগুলো, তো এমন যখন বাস্তবতা, সেই জায়গাটা আপনি যেহেতু অনেকদিন ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অধ্যাপনা করছেন আপনি, তো ডিজিটালি আসলে এখন শিক্ষা ব্যবস্থার কোনো নতুন সংযোজন করার সুযোগ রয়েছে কিনা বা করা উচিত কিনা এই সময়টা এসে, বিশেষ করে ডিজিটালি শিক্ষা? আমরা তো সেই পুরনো মডেলে আসলে এখনো চালিয়ে যাচ্ছি শিক্ষকতা। না, খুবই আছে। তার আগে মিনহাজের ওটার সঙ্গে যোগ করি যে মেটা বোধহয় এরকম 50টার মতো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, এবং যেখানে দেখা গেল যে তাদের যে অভিষ্ট যে দর্শক বা ব্যবহারকারী তা প্রায় 3.5 মিলিয়নের মতো, মানে এত মানুষের কাছে এগুলো পৌঁছে গেছে। এবং সেখানে তাদের বক্তব্যটাও সম্ভবত এটা ছিল, ব্যাখ্যাটা যে কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার, এই শর্তে। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে একদম সংঘবদ্ধভাবে ইনঅথেন্টিক বিহেভিয়ার একটা দলের পক্ষে বা একটা রাষ্ট্রের পক্ষে। এবং আমাদের যে কোনো যে আলোচনায় যাওয়ার আগে যে কথাটা বলতেই হবে যে জনমত তো চাইবে, প্রত্যেকেই জনমত গঠন করতে চাইবে, বাণিজ্যিক প্রতিষ্ঠান জনমত গঠন করতে চায়, একজন বুদ্ধিজীবী জনমত গঠন করতে চান, গণমাধ্যমে আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা জনমত গঠন করতে চান, তাতে অসুবিধার কিছু নাই। কিন্তু আপনি যখন গভর্নেন্সের ঘাটতি রেখে
আপনি যখন গণতন্ত্রের ঘাটতি রেখে একটা কনসেন্ট আদায় করতে চান, যেটা এখানে ঘটেছে, যে আপনি জানেন যে এই নির্বাচনে ব্যাংকে অংশগ্রহণ করেনি, এটা একটা বিষয় ব্যবস্থাপনা অংশগ্রহণ করেছি, কিন্তু তারপরেও আপনি একটা সমর্থন আদায়ের চেষ্টা করছেন যে না এটা ঠিক ছিল। এবং সুমনের কথা থেকে আমার এরকম মনে হচ্ছিল যে এরকম একটা আভাস পাওয়া যায় কি না যে কিছু লোককে তো টাকা দিয়েছি এবং কিছু বিনিয়োগ তো করেছি, এখন যাই ঘটুক না কেন ভাই, যে বিনিয়োগকারী তাকে তো কিছু পারফরমেন্স দেখাতে হবে, যে ভাই আমাকে তো কিছু কাজ করে দেখাতে হবে, অথবা আমি কিছু কাজ করে দেখালাম। এইভাবে জনসমর্থন আদায়ের যে প্রচেষ্টা, সেটা কিন্তু খুব বিপজ্জনক, এবং এটা আমাদের জননিরাপত্তার জন্য বিপজ্জনক, আমাদের নিরাপত্তা ধারণার জন্য বিপজ্জনক। আমরা যে নন ট্রেডিশনাল সিকিউরিটির কথা বলি, এবং আপনি যদি মিলিটারি সিকিউরিটির কথাও বলেন, দুই ধরনের নিরাপত্তা ধারণার কথা বলেন, এবং এই যে বট নেটওয়ার্কের এরকম ব্যবহার যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে দুদিক থেকেই কিন্তু আপনার ঝুঁকির সম্ভাবনা আছে। আপনি বাংলাদেশের মিলিটারি স্ট্র্যাটেজির ক্ষেত্রে যদি বলেন, সেখানেও যেমন ঝুঁকির মধ্যে পড়বে, এবং একই সঙ্গে আমাদের অসামরিক যে সমস্ত নিরাপত্তা ধারণাগুলো আছে, যেমন রাজনীতি, নির্বাচন থেকে শুরু করে, সেগুলো বড় মাত্রা ঝুঁকির মধ্যে পড়বে, যেটা কিন্তু আমাদের নিরাপত্তা ধারণায় কয়েক বছর আগেও আমরা এইভাবে চিন্তা করিনি। আপনি দ্বিতীয় যে প্রশ্নটা, মূলত যে প্রশ্নটা করেছিলেন, যে অবশ্যই আমাদের দুদিক থেকে কাজ করবার আছে। একটা হলো গবেষণা, এবং এর একটা বড় গবেষণা কিন্তু একদম সায়েন্টিফিক রিসার্চ, যেটা শুধুমাত্র এরকম আলাপচারিতার মধ্যে দিয়ে হবে না, এবং সে কাজ অনেক দূর এগোচ্ছে। এখন আমরা কতটা এগিয়েছি সেটা হয়তো একটা প্রশ্ন। আমরা কিন্তু এখনো বাইরের দেশের গবেষণার উপরে নির্ভর করি। একটা আশার কথা হলো যে আমাদের এখনকার যে প্রজন্ম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস নিয়ে যারা কাজ করছেন, আমি বা আমাদের পরে সুমন রহমান, আমি যদি বয়ক্রম হিসেবে বলি, আমরা যেসব বিষয় নিয়ে তখন পিএইচডি করেছি বা অন্য কিছু করেছি, সেটা মূলত পুরনো ধারার উপরে। কোনো কিছুই পুরনো হয় না, জ্ঞানকাণ্ডে সব কিছুই নতুন, কিন্তু এই ধারায় তখন আমাদের পক্ষে কাজ করা সম্ভব হয়নি। কিন্তু আজকে আমি গত অন্তত যদি 2-3 বছর ধরে, আমি একদম সময়কালটা এমন বলি, আমাদের যেসব গবেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন, ইউরোপ আমেরিকাতে কাজ করছেন, এমনকি সাংবাদিকতা নিয়ে গবেষণা করছেন, তারা প্রায় সবাই দেখবেন যে এআই ইনডিউসড কিছু না কিছু নিয়ে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউজ রুমকে কিভাবে প্রভাবিত করবে, সংবাদ প্রবাহকে কিভাবে প্রভাবিত করবে। এবং এই তারা যে গবেষণা মিনহাজরা করেছেন, সেখানেও একজন তরুণ অধ্যাপকের নাম দেখলাম, যিনি মেরিল্যান্ডে পড়ান, তিনিও এই বিষয়ে কাজ করেন। আমাদের সংবাদপত্র দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও মাঝে মধ্যে একজন লেখেন, যিনি যদিও তিনি ইন্টারনেট গভর্নেন্স সিকিউরিটি নিয়ে লেখেন, কিন্তু তারও কাজের এরিয়া। এবং যেটা আমাদের মনে রাখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে যে পর্যায়ে যাচ্ছে, ভবিষ্যতও লাগবে না, ওটি নিকট ভবিষ্যতে, সেখানে ভবিষ্যতে এটা এমন মেক বিলিভ পর্যায়ে আপনার আনা হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা ফেক, এটা আপনাকে আসলেই মনে হবে, কারণ সে অসংখ্য রকম প্রোফাইল তৈরির সক্ষমতা রাখবে। ছবি দিয়া নায়ক নায়িকার ছবি ব্যবহার করতে হবে না, চটকদার ছবি ব্যবহার করতে হবে না, এবং সেটাকে ডেকোড করার ক্ষমতা আমার থাকবে কিনা, সেটাকে উনি যে শব্দটা বলেছেন ক্রিটিক্যালি রিড করবার ক্ষমতা আমার কাছে থাকবে কিনা। তার মানে দুই ধরনের গবেষণা এজেন্ডা আমি একটা দেখি। এক হলো যে আমাদের পর্যায়ে একটা ক্রিটিক্যাল অ্যাওয়ারনেস তৈরি করা, গণমাধ্যম, আপনি, আমি আজকে যারা অনুষ্ঠানে আসছি, যারা দর্শক শ্রোতায় অনুষ্ঠান শুনছেন, আমার ধারণা যে তারাও অনেক উপকৃত হচ্ছেন, আমি নিজেও উপকৃত হচ্ছি পুরো আলোচনা থেকে। কিন্তু একই সঙ্গে আমাদের ল্যাবরেটরি ভিত্তিক প্রচুর গবেষণার কিন্তু প্রয়োজন আছে, কারণ এটার গবেষণাগারেও অনেক অনেক কাজের ব্যাপার আছে, যে আমরা এটাকে যদি মোকাবেলা করতে চাই, এবং এর ভালো দিক আছে, সেটা আমরা সবাই বলছি যে আরও কিছু জনহিতকার দিক আছে। একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তো সবার এই বর্তরির কাজে ব্যবহৃত হবে না, সেটা ছাড়া তো আমাদের জীবনই চলবে না। আর আপনি যেটা কারিকুলামের ক্ষেত্রে বলছেন, দুইভাবে, একটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে খুব দ্রুত পরিবর্তন করাটা কঠিন হয়ে পড়ে আমাদের দেশে, কিন্তু তারপরে আমি মনে করি যে নতুন পুরনো বলে কথা না, আপনাকে সংযোজন করতে হবে। আপনি আগে যে ধারায় ধরুন এই গভর্নেন্স বলেন, সাংবাদিকতা শিক্ষা বলেন, কিংবা কিছুটা ডিজিটাল কিছুটা অ্যানালগ রেখে যে কাজগুলো করতেন, এইভাবে করা যাবে না। আপনাকে একদম সরাসরি এটা যেন বিশেষায়িত কারিকুলাম তৈরি করতে হবে, আপনাকে কোর্স করতে হবে, এবং আপনাকে ল্যাব ভিত্তিক কাজে, যেটা এরা করছেন, যে প্রতিষ্ঠান থেকে তারা ডিসমিস ল্যাব এই অসাধারণ কাজটি করেছেন, এইটার পরিধি আরো বাড়াতে হবে। পলিসির ক্ষেত্রে আপনি যেটা দেখছেন, যেমন ধরুন খুব সহজভাবে আপনি যদি বলেন, আমরা কিছুদিন আগেও যেটা অত্যন্ত নোটোরিয়াস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, তো আপনি যদি আইনটা, আমি এই অনুষ্ঠানে আসবার আগে আরেকবার একটু খুলে দেখছিলাম, সেখানেও কিন্তু এই বিষয়ের কোনো আভাস নাই। তখন থেকে তো কম বেশি এটা একটা আলোচনা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, আমরা কিন্তু ওই ধারাই করিনি। আমরা তখনও কিন্তু যথেষ্ট পুরনো, আপনি বলতে পারেন ডিজিটাল পৃথিবীর কথা চিন্তা করে বা সাইবার পৃথিবীর কথা চিন্তা করে সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি ভাবে চিন্তা করেছি। আমরা যেটা অর্ধসমাপ্ত রেখে দিয়েছি, আমাদের ব্রডকাস্টিং পলিসি, আপনি যদি সেটা দেখেন, সেটা একেবারেই ট্রেডিশনাল ব্রডকাস্টিং পলিসি। সেখানে আপনি এমনকি ডিজিটাল সুইচ ওভারের কথাও সেখানে নেই, আর এটা তো আরও অগ্রবর্তী ধারণা। অর্থাৎ ভবিষ্যৎ সম্প্রচার কিভাবে হবে, গণমাধ্যম কিভাবে চলবে, সাংবাদিকতা কিভাবে চলবে,
এর জন্য যে নীতি পরিকল্পনা দরকার, সেই নীতি পরিকল্পনা কিন্তু আমরা অনেক ধারণাগতভাবে অনেক পিছিয়ে আছি। এমনি নীতি তৈরির কথা তো সেটা আরো দূরে। আপনি জানেন যে জাতিসংঘ সামিট অফ দ্য ফিউচার যেটা হতে যাচ্ছে আগামীতে, জাতিসংঘ মহাসচিব অনেকগুলো নতুন এজেন্ডা প্রস্তাব করবেন যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সাপ্লিমেন্ট করবে। সেখানে অন্যতম একটা উপাদান কিন্তু ডিজিটাল কম্প্যাক্ট, এবং যে ডিজিটাল কম্প্যাক্টে আমরা ভবিষ্যৎ পৃথিবীর মানুষ কিভাবে এই ডিজিটাল জগতে বাস করবে, মানবাধিকারের ধারণা কি হবে, শাসনের ধারণা কি হবে, এই যে আলোচনাটা আমরা করছি, নির্বাচনের ধারণা কি হবে, আমাদের এই যে মৌলিক মানবাধিকারের কথা আপনি বলছেন, এমন হতে পারে আমাদের আইনের ধারণাটাই আমাদের ভিন্নভাবে রাষ্ট্র সংবিধান এগুলো চিন্তা করতে হবে। সেখানে আমাদের এখনই ভাবা প্রয়োজন যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি কি হবে। জাতিসংঘ কিন্তু একটা ধারণা দিয়েছে, কিন্তু আমরা কিন্তু মৌলিক কোনো ধারণা এখনো নেই। যেমন ধরুন আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের ধারণা নেন, তারা মনে করছে যে এটার সঙ্গে আমি কি করে কোপ করব, এটার সঙ্গে আমি কি করে এক ধরনের অভিযোজিত হয়ে আমি সামনের দিকে এগোবো। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটা অনেকটা একটু রিয়াক্টিভ, যে এরকম হলে আমি কিভাবে এটাকে ঠেকাবো, আমি কিভাবে এটা পলিসি আমরা কোথায়। আজকের এই গবেষণা আমাদের কিন্তু সেই দিকে নির্দেশ করে যে আমরা এই আলোচনা হয়তো একটা অনুষ্ঠানে স্বল্প সময়ের মধ্যে করছি, আমরা একটা কারিকুলাম নিয়ে আলোচনা করতে পারবো না, এটার জন্য কি ধরনের ল্যাব প্রয়োজন সেটা নিয়ে হয়তো আমার মনে হয় যদি সময় থাকে সুমন বা মিনহাজ হয়তো কিছুটা আলোকপাত করবেন। কিন্তু আমাদের বৃহত্তর নীতি পরিকল্পনা এবং সংলাপের প্রয়োজন রয়েছে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা। এবং একটা কথা খুব দ্রুত বলি, সুমন চমৎকার কথা বলেছেন যে এখানে কিন্তু আমরা সেই আর ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনে নাই, আমরা পরের স্তরে চলে গেছি এবং সেটা আমাদের গভীরভাবে বিবেচনায় নিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা। ডক্টর সুমন রহমান, আপনার কাছে এবার একটু জানতে চাইব, ছাত্র জনতার অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার আগামী সপ্তাহে আসবেন ফ্যাক্ট ফাইন্ডিং দল। আমরা তো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, আসলে তারা কি ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন? আমার যেটা মনে হয় যে তারা যে জিনিসটা করতে পারবে, তারা তো এই যে আমাদের যে প্রচুর পরিমাণ ক্রাউডসোর্সড ফুটেজ আমরা পেয়েছি নানান সময়ে ইন্টারনেটে, তারপর মানুষের সংগ্রহে আছে, তো তারা তাদের কাজটা অনেকটাই প্রথাগত কাজ হবে। তারা এই মানুষকে এভিডেন্স কালেক্ট করবে, ইন্টারভিউ করবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, ফুটেজগুলো নেবে এবং সেগুলোর অথেন্টিসিটি যাচাই করবে। তো এখানে ফ্যাক্ট ফাইন্ডিং বলতে অ্যাকচুয়ালি একটা ইনভেস্টিগেশন, যেটা সেই অর্থে আসলে ট্র্যাডিশনালি আমি বলবো ট্র্যাডিশনাল ইনভেস্টিগেশন, যেটা বেসিক্যালি মানুষের মুখের কথা, টেস্টিমনি এবং ডিজিটালি হাজির থাকা যেসব এভিডেন্স আছে সেগুলোর একটা এক ধরনের অ্যাসিমিলেশন তারা করে সেটাকে তারা আসলে নিয়ে যাবে, সেখান থেকে একটা ডিসিশন মেক করবে। তো এটা হচ্ছে তাদের যতখানি আমি যতখানি জানি এতটুকুই তাদের কাজ এখানে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই যে মানুষ আসলে বুঝবে কি করে, আমরা যে বট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করছিলাম, যে কোনটা বট অ্যাকাউন্ট এবং কোনটা আসলে আসল অ্যাকাউন্ট, এটা সাধারণ মানুষজন বুঝবেন কিভাবে? খুব ছোট্ট করে যদি বলেন। এইটা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিন বন্ধুত্বের রিকোয়েস্ট পাই না, আমাদের ফেসবুক পেজগুলোতে আমরা পাই, এবং আপনি দেখবেন যে এটা অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম, অ্যাক্রস দ্য টাইম কিন্তু একটা প্যাটার্ন। এখন আমি মোটামুটি নিশ্চিত যে আপনারা প্রত্যেকেই যাদের অ্যাকাউন্ট মানে রিকোয়েস্ট পাওয়ার সুযোগ আছে আর কি, তারা দেখবেন যে এক ধরনের রিকোয়েস্ট পাচ্ছেন, খুব সুন্দরী মেয়ের ছবি, এবং আপনি হয় তার প্রোফাইল লক অথবা 2-4টা ফ্রেন্ড আছে এবং আপনাদের কোনো কমন ফ্রেন্ড নাই। আমরা সম্ভবত ডক্টর সুমন রহমানের সংযোগটি কিছুটা, আমাদের গবেষণায় অবশ্য এই ব্যাপারটা আসছে যে বট আসলে আমরা কিভাবে চিহ্নিত করছি যেগুলো বট। ডক্টর সুমন রহমান বলছিলেন। জি 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 এখন শুনতে পাচ্ছেন? সরি, আমার লাইনটা মনে একটু আনস্টেবল হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনার এই যে প্রোফাইল গুলো আপনাকে যখন রিকোয়েস্ট পাঠায়, আপনি যখন প্রোফাইলে যান, সেই প্রোফাইল গুলো লক করা থাকে, তার ছবি, তার দেখে, অথেন্টিসিটি দেখে আপনি কিন্তু বুঝতে পারেন যে এটি আপনার নেটওয়ার্কের প্রোফাইল না, খুব আননোন, হয়তো সে ইন্ডিয়াতে আছে অথবা সে রংপুরে আছে, আপনাকে সে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, কোনো কমন ফ্রেন্ড নাই, তো তখন আপনার সন্দেহ করা উচিত। অথবা কেউ একজন কমেন্ট করলো যে এই কমেন্টটা আসলে খুবই আপনার ওই টপিকের সাথে যাচ্ছে না। অর্থাৎ আমাদের যেটা প্রবলেম হয় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে যে আমরা সাংঘাতিক রকম কনফার্মেশন বায়াস থাকি। অর্থাৎ আমি একটা কথা বললাম, আমার পক্ষে যদি কোনো কথা আমি পাই, আমার মতের
মতকে সাপোর্ট করে এমন কোনো ছবি যদি পাই, সেই ছবিটাকে আমি ইমিডিয়েটলি বিলিভ করতে থাকি। এটা মানুষকে দোষ দিয়ে লাভ নাই। আমি ফ্যাক্ট চেকার হিসেবে আমি নিজে এরকম প্রতারিত হয়েছে আমার অবজারভেশনের কাছে বহুবার। হ্যাঁ, যে আমি তো বলে হয় কি যে এখানে এই ধরনের ডিজিটাল প্রতারণাগুলো আমাদের আছে, এবং এগুলো আপনি যত সতর্ক হচ্ছেন, সচেতন হচ্ছেন, তারা আরেক স্টেপ আগানো থেকে আরেকটা স্টেপে চলে যায় আপনাকে ডজ দেওয়ার জন্য। তো এটার হচ্ছে সবচেয়ে বড়, এটাকে ঠেকানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে এনথুসিয়াস্টিক না থাকা, পেসিমিস্ট থাকা, যে এটা এমন একটা জায়গা, এটাকে ট্রাবলসাম জায়গা। আপনি আসলে একটা ট্রাবলড ওয়াটারে নেভিগেট করছেন, এটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি সবসময় আপনার একটা মানে পজিশন আপনি নিতে পারবেন। আপনি যখনই কোনো কিছু দেখবেন, থিঙ্ক টুয়াইস, পার্টিকুলারলি যখন শেয়ার করবেন। শেয়ার, এই যে মানে এই ল্যাঙ্গুয়েজ গুলো খুব ইম্পর্টেন্ট, যে আপনি যখন শেয়ার করেন তখন কিন্তু আপনি এন্ডোর্স করেন। এটা অনেকেই বোঝেন না, অনেকেই মনে করেন, ইভেন আমি আমার অনেক গুরুস্থানীয় লোক, সিভিল সোসাইটির লোকজনকে আমি বলতে শুনেছি যে এটা আমি তো বিশ্বাস করি না, আমি জাস্ট শেয়ার করে দিয়েছি। বাট আপনার অডিয়েন্স কি বলে? আপনার অডিয়েন্স কিন্তু এইভাবে নেয় না। আপনি শেয়ার করেছেন, তারা মনে করে যেটা আপনার মতামত। ফলে এই যে এই ল্যাঙ্গুয়েজটা জানা, যে আসলে কোন বাটন দিয়ে কি বোঝায়, লাইক দিলে কি হয়, লাভ দিলে কি হয়, হাহা দিলে কি হয়, আমাদের এই বেসিক লিটারেসি গুলোই আমাদের আসলে এখনো ঠিকঠাক হয় না। সেক্ষেত্রে ভবিষ্যতে বট নেটওয়ার্ক আসলে কি ধরনের তৎপরতা দেখা যেতে পারে আপনার কাছে মনে হয়, এবং আশঙ্কার জায়গাগুলো কি কি থাকতে পারে? যেটা আমি প্রথমেই বলেছিলাম যে বট নেটওয়ার্কের সাথে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইয়েটা যুক্ত হবে, তখন সে অনেক বেশি বিশ্বাসযোগ্য হবে। এবং ধরুন তাকে আপনি যে সেট অফ কিওয়ার্ডস দিচ্ছেন, যে তুমি এই কিওয়ার্ড গুলো পেলে তুমি সেগুলোর মধ্যে তোমার এই সেট অফ কমেন্টস গুলো দিয়ে দেবে, তখন সে মানে খুবই মানে আমি বলবো যে ডেভিলস অ্যাডভোকেসি করছে, কিন্তু হুইচ ইজ ট্রু, যে সে অটো কিওয়ার্ড জেনারেট করতে সক্ষম হবে, এবং এই কিওয়ার্ড জেনারেট করে করে সে নিজেকে রিফাইন করতে সক্ষম হবে। সেম মিস্টেক দুবার করবে না, বিকজ যত বেশি বিশ্বাসযোগ্যতা ততখানি তো প্রতারণার ফাঁদও তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, সে তত বেশি প্রতারণা করতে সক্ষম হবে এবং আমরা তত বেশি প্রতারিত হব। যে কারণে আমাদের কিন্তু এখন বলা হয় যে ইন এ 5-year স্কেল আপনার পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মিস ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া ইনডিউসড মিস ইনফরমেশন, এবং সেটা আসলে একটা ফেজ, শুধু বিগিনার্স ফেজটা আমরা দেখেছি, এন্ড দেন মোর টু কাম, আরো আসছে। এবং আমরা আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই হিউম্যান ইন্টেলিজেন্সের মিশ্রণে যেটা হবে, এবং যে কারণে ওই যেটা শামীম রাজা বলছিলেন, আমি এটাকে আবার রিএমফাসাইজ করি, যে এখন এই যে মিনহাজদের গবেষণায় মিনহাজরা কিন্তু একটা ভালো কাজ করেছে। এই যে নাফি অর্থাৎ নাইমুল হাসান, ডক্টর নাইমুল হাসানের কমেন্ট তারা নিয়েছে। তো বেসিক্যালি পৃথিবীতে যত বেশি এই ধরনের কম্পিটিশনাল রিসার্চ হচ্ছে এই মিস ইনফরমেশন নিয়ে, এটা আসলে ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ মিডিয়া স্টাডিজ এর লোক এবং কম্পিউটার সায়েন্সের লোক যৌথভাবে রিসার্চ করছে। আমাদের ক্ষেত্রে এখানে একটা বড় সমস্যা যে আমরা ইন্টারডিসিপ্লিনারি মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ একসাথে করার চর্চাটা আমাদের মধ্যে নাই। তো এটা তৈরি করতে হবে যে কিভাবে আমরা একটা কম্পিউটার সায়েন্সের কলিগের সাথে আমার দক্ষতা, আমার অবজারভেশন এবং তার ধরা যাক কম্পিউটেশনাল স্কিল, দুইটাকে একসাথে করে আমরা লার্জ স্কেলে জিনিসটা এক্সপ্লোর করতে পারি। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। অনেক ধন্যবাদ ডক্টর সুমন রহমান। আমরা একেবারেই শেষ প্রান্তে, মিনহাজ আমান আপনার কাছে একটু জানতে চাই, এই মুহূর্তে একেবারেই শেষ প্রান্তে রয়েছে, ছোট্ট করে যদি বলেন বাংলাদেশের যে সাধারণ মানুষজন আছেন তাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে আপনার কি কি ধরনের পরামর্শ থাকবে? হ্যাঁ, একটা হচ্ছে ইউজারের জায়গা থেকে যে আসলে ইউজারকে একটু ক্রিটিক্যাল হওয়া। আমি দীর্ঘ 8 বছর ধরে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে এই ধরনের কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে মানুষের এক ধরনের ক্রিটিক্যাল রিডিং দরকার, কিন্তু এই অবজারভেশনটা তার এমনি তৈরি হবে না। সেটার জন্য আমাদের রাষ্ট্রের অনেক কাজ আছে। সারা দুনিয়াতে মিডিয়া লিটারেসি একটা পার্ট অফ এডুকেশন সবার জন্য। আমাদের 8 বছরের যে বেসিক এডুকেশন থাকে তার মধ্যে মিডিয়া লিটারেসি একটা পার্ট সারা দুনিয়াতে। তো এই জায়গায় আমরা তো এখন অনেক পিছিয়ে আছি। যেমন আমাদের এই রিসার্চের জন্য আমরা যখন এটা নিয়ে কাজ করতেছিলাম, তো আমাদের সাথে কাজ করছে, আমাদের পুরোপুরি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কারোই নাই। আমরা যখন এটা কাজ করতেছি আমাদের কিন্তু ভালো রিসার্চার আমরা পাইনি এটার জন্য। ফলে আমাদের কিন্তু বাইরে থেকে একজনের সাথে যোগাযোগ করতেছে যার আসলে এই বিষয়ে এক্সপার্টিস আছে। ফলে আমরা যদি এই জায়গা থেকে যদি আমরা মানে একাডেমিক্যালি যদি আমরা এটাকে আরো বেশি আগে নিতে পারতাম, আমাদের যদি নিজেদের রিসার্চার তৈরি হইতো, তাহলে আমরা প্ল্যাটফর্মকে ধরতে পারতাম যে তোমাদের এই জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে, তোমরা কেন
ব্যবস্থা নিচ্ছ না। কিন্তু আমাদের দেশে আমি গত মিনিস্ট্রি বা এই মিনিস্ট্রিগুলো দেখতাম যে তারা আসলে যে ধরনের জিনিস ওখানে তারা মানে মিডিয়ার কাছে প্রেস করতো যে আপনারা এটা করেন কোনোটাই মিডিয়ার পলিসিতে নাই। বলে তারা আসলে প্ল্যাটফর্মের পলিসি জানে না, প্ল্যাটফর্ম পলিসি কিভাবে কাজ করে, তার কমিউনিটি গাইডলাইন কিভাবে কাজ করে তারা জানে না, কিন্তু তারা সেটা নিয়ে তারা আমাদের রাষ্ট্রের পক্ষে হয়ে তারা কাজ করতেছে। ফলে আমাদের পুরো জায়গায় আসলে নলেজ প্রোডাকশনের অনেক বড় ঘাটতি আছে, যেটা আসলে আগে আসার জন্য আমাদের ইউনিভার্সিটি, আমাদের সিভিল সোসাইটি এবং আমাদের স্টেট পার্টিকুলারলি আগে আসতে হবে আমি বলবো। জি, অনেক ধন্যবাদ মিনহাজ আমান। ডক্টর শামীম রেজা, একেবারেই শেষ প্রান্তে মাত্র 1 মিনিট সময় রয়েছে, যদি একটু আপনার কাছে এই মুহূর্তে ছোট্ট করে যেটা জানতে চাই যে ভবিষ্যতে হাই স্কুল বলি বা স্কুলে যদি আমরা বলি সার্বজনীনভাবে আসলে মিডিয়া লিটারেসিটা জরুরি কিনা? খুবই জরুরি। এখন যে আলোচনা শুনে আমি মনে হচ্ছে তাহলে সুমন রহমানের যে বইয়ের মাঝে মধ্যে তথ্য আমি পাই, এটা তো তাহলে খুব ক্রিটিক্যালি দেখতে হবে যে উনি যে বই লিখছেন বা সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছেন। এখন তো তাহলে আমার সন্দেহ হচ্ছে যে এটা বট পাঠালো কিনা, নাকি সুমনের নিজেরই দেওয়া পোস্ট কিনা। দেখুন, আপনি যেটা বলেছেন সে উত্তর কিছুটা মিনহাজ দিয়েছে যে আমাদের একটা হচ্ছে খুব সমন্বিত গবেষণার সুযোগটা দরকার। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই সুযোগ নাই বললেই চলে কি নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিছুটা আছে, কিন্তু অতটা সম্প্রসারিত না যে একজন সোশ্যাল সায়েন্সে পড়েন বা হিউম্যানিটিজে পড়েন তিনি আবার একই সঙ্গে কম্পিউটার সায়েন্সের ল্যাবে গিয়ে কাজ করবেন যৌথভাবে, যেটা মিনহাজ বললেন যে যিনি এই সুযোগটা আসলে নাই, মানে প্রযুক্তিগত বিষয়ে অভিজ্ঞ তিনি হয়তো আবার এই বিষয়টা অভিজ্ঞতা না, আবার যিনি সামাজিক বিষয়ে জানেন তিনি হয়তো প্রযুক্তিতে না। সুতরাং এইখানে আমি বারবার বলছিলাম যে আপনি যখন কারিকুলামের বা পাঠ্যক্রমের কথা বলছিলেন, এটা মিলিত হতে হবে, এটা অত্যন্ত আন্ত এবং সমন্বিত একটা পর্যায়ে ছাড়া। এবং যেসব জায়গাগুলোতে কাজ করা হচ্ছে আমাদের সহকর্মীরা বা আমাদের শিক্ষার্থীরা এখনো তারা বড় গবেষক সেখানে পারছে। আপনি একটা ভালো কথা বলেছেন যে যেটা সবাই বলছে যে এখন তো একেবারে পরের স্টেজে আমরা চলে গেছি ফেক বা মিস ইনফরমেশন ডিসইনফরমেশনে। এটা যত আগে থেকে শুরু করা যায়, আপনি যদি স্কুল পর্যায়ে বলেছেন, যদি ওই ক্রিটিক্যাল ধারণাটা তৈরি করা যায় এবং বৃহত্তর ডিজিটাল লিটারেসি মানে শুধুমাত্র বোঝা না, একই সঙ্গে প্রবেশাধিকার এবং করতে পারা। আপনি যদি ওই স্কিলটা তাকে না দেন তাহলে শুধু বুঝে কিন্তু কাজ হবে না, একই সঙ্গে তাকে কিছু টেকনিক্যাল নোহাউ আপনাকে দিতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা, ডক্টর সুমন রহমান এবং মিনহাজ আমান। দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। আমি তো সেই জন্য